রাজধানীতে আগুনের অন্তত ৭০ ভাগের কারণে শর্ট সার্কিট। নিচু মানের তারে বাড়ছে দুর্ঘটনা। উত্তর ঢাকায় বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাই শুরু। রাজধানীর পাইকারি বাজার আরেক দফা কমেছে চালের দাম। আটা, ময়দা, চিনির দর কমেছে বস্তা প্রতি ২০ টাকা। বৈরী আবহাওয়া আর মালিকদের অযত্নে চাঁপাইনবাবগঞ্জে বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। সংকট সমাধানে তৎপর কৃষি বিভাগ। এবং পহেলা বৈশাখকে ঘিরে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। দেশীয় বুটিক হাউসগুলোতে শিশুদের জন্য মিলছে বৈচিত্র্যময় বৈশাখী পোশাক, বাড়ছে ক্রেতা সমাগম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার নির্বাচনে অংশ নিয়েছে সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৬টি পরিচালক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। পরে নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করবেন। এজেন্ট নিয়ে কিছুটা অভিযোগ করলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বাধীনতা পরিষদের প্যানেল প্রতিনিধি। আর নির্বাচনে কোনো রকম অনিয়ম হচ্ছে না বলে দাবি রুবানা হকের। আমার ওয়াইফ ইজ এ ভোটার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডিডেট। আমি আমার ওয়াইফকে আমার এটেন্ড করেছি, আমার ওয়াইফকে অ্যালাউ করা হচ্ছে না। ভোট আমার বিশ্বাস যে ভালোই হচ্ছে, একেবারে খুবই সুষ্ঠুভাবে হচ্ছে। আমি কোনো মতেই মনে করি না যে কোনো রকম নির্বাচন যেভাবে হয় তার কোনো ব্যত্যয় হবে। চিটাগং এবং ঢাকার ভোট একসঙ্গে কোলেক্ট করে আমরা ভোট ফলাফল জানিয়ে দেব যত শীঘ্রই সম্ভব। বিজিএম নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজিএম ভবনে আছেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রামের কুলশিতে আছেন রিপোর্টার কমল দে। প্রথমে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, কামরুল, আপনি জানেন যে সকাল 8টা থেকে কিন্তু বিজিএম এর যে নির্বাচনের কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে 2019-21 মেয়াদকালের জন্য যে পরিষদ গঠন করা হবে সেই পরিষদে কিন্তু নির্বাচন শুরু হয়েছে এবং ভোট গ্রহণের সকাল 8টা থেকে মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। অর্থাৎ যারা আসলে ভোটার রয়েছেন এখানকার তারা কিন্তু সকাল থেকেই এখানে ভোট দিতে আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে যেহেতু মোট 42টি পরিচালক পদের জন্য আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার 9টি কিন্তু ইতোমধ্যে চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন তারা, এবং বাকি 35টি পরিচালক পদের জন্যই আসলে ঢাকাতে এই মুহূর্তে নির্বাচন চলছে। এবং তার মধ্য থেকে আসলে যারা নির্বাচিত হবেন পরিচালক তারাই আসলে পরবর্তীতে নিজেদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে সভাপতি এবং সহ সভাপতি আসলে নির্বাচন করবেন। আসলে মূলত দুটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে একটি হলো সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেল, যার নেতৃত্বে রয়েছে মোহাম্মদী গ্রুপের রুবানা হক। এছাড়া স্বাধীনতা পরিষদের আরেকটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছে, যেখানে আসলে আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূলত আসলে এই দুটো প্যানেলই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই দুটো প্যানেলের মধ্য থেকে আসলে যে পরিচালকরা নির্বাচিত হবেন তারাই আসলে মূলত পরবর্তী বিজিএম এর আসলে সভাপতি কিংবা সহ সভাপতি কারা নির্বাচিত হবেন কিংবা আসলে কারা নেতৃত্বে আসছেন তারাই মূলত আসলে এই যে পরিচালকরা নির্বাচিত হতে যাচ্ছেন, অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে তারাই আসলে নির্ধারণ করবেন কারা হতে যাচ্ছে বিজিএম এর আগামী নেতৃত্ব। তো মোটামুটি এখন পর্যন্ত সবার যে মতামত তাতে শান্তিপূর্ণভাবে এবং সবাই আসলে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এমনটা কিন্তু মতামত তারা আমাদেরকে জানিয়েছেন। বিকেল 4টা পর্যন্ত ভোটাভুটি চলবে। বিকেল 4টার পরে আসলে ভোটগুলো গণনা হবে। এরপরে আসলে আমরা জানতে পারবো যে কারা আসলে পরিচালক পদে আসছে, পরবর্তীতে কারা আসলে আসছেন বিজিএম এর পরবর্তী আসলে নেতৃত্বে। তো মোটামুটি এই ছিল ঢাকার বিজিএম এর নির্বাচনের সবশেষ খবরাখবর। চট্টগ্রামে রয়েছেন কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ ইমতিয়াজ। উৎসব মুখর পরিবেশে চলছে বন্দরনগরী চট্টগ্রামে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএম এর নির্বাচন। আপনি এখানে কিন্তু আগে যে 9 জন পরিচালক কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, তবে এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন যারা কেন্দ্রীয়ভাবে যে 26 জন পরিচালক নির্বাচিত হবেন তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা দেখেছি এখানে কিন্তু 359 জন ভোটার রয়েছেন এবং 359 জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় 50 জনের বেশি ভোটাধিকার তাদের প্রয়োগ করেছেন। তবে যেহেতু সকালবেলাতে একটু ভোটের হার একটু কম, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ করছে। তারা কিছু নিয়ম মেনে চলছেন এখানে, যেমন এখানে ভোট কেন্দ্রে যে বুথ প্রবেশ করার আগে তাদেরকে মোবাইল জমা দিতে হচ্ছে এবং তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হচ্ছে। এরপর তারা আসছেন বুথের মধ্যে এবং বুথে আসার পরে নির্বাচন যে কমিশনার রয়েছেন তার উপস্থিতিতেই এখানে কিন্তু ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং ব্যালট পেপার দেওয়ার পরে এখানে 4টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এই দুই জায়গাতে কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী সংগঠনগুলির আধিপত্য ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে ভোটাররা রয়েছেন 359 জন ভোটার এবং 359 জন ভোটার কিন্তু তারা এখানকার যে 9 জন পরিচালক নির্বাচিত হয়েছেন তারা ঢাকার যারা ভোটার রয়েছেন তাদেরকে তারা প্রার্থী হিসেবে তাদেরকে তারা ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে 8টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টস ব্যবসায়ীরা তারা কিন্তু এসে উৎসব মুখর পরিবেশে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 50 জনের বেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বিকেল 4টা পর্যন্ত তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরপর তারা ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেটা আমরা দেখেছি সেটি হলো এখানে কেউ বুথে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না এবং তাদের মোবাইল জমা দিতে হচ্ছে বাইরে এবং তারা একটি পরিচয়পত্র এখানে প্রদর্শন করবেন। পরিচয়পত্র প্রদর্শনের পর পরিচয়পত্র আবার কেটে দেওয়া হচ্ছে যাতে তিনি ভোটাধিকার তিনি আবার এসে ভোট দিতে না পারেন এবং বলা হচ্ছে এখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য বারবার তারা অনুরোধ করছেন। আমরা নিচেও দেখেছি বিভিন্ন যারা প্রার্থীদের পক্ষে যারা সমর্থক রয়েছেন তারা নিচে অবস্থান করছে, উপরে কাউকে আসতে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভোটাররা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা শুধু উপরে আসতে পারবেন এবং তাদের বাকিদেরকে তারা নিচে বসে তারা হয়তো তাদের পক্ষে ভোট আনার জন্য চেষ্টা করতে পারবেন। একসময় কিন্তু চট্টগ্রামে বলা হতো যে 700-র বেশি গার্মেন্টস কারখানা ছিল এবং গার্মেন্টস ব্যবসায়ী ছিল, কিন্তু যেহেতু বিভিন্ন সমস্যার কারণে গার্মেন্টসের পরিমাণ কিছুটা কমেছে, তারপরেও যারা নতুন নেতৃত্বে আসবেন তারা বন্দরনগরী চট্টগ্রাম আবার গার্মেন্টস শিল্পের বিকাশে বড়দের ভূমিকা রাখবেন এমনটি আশা করছেন সাধারণ ভোটাররা। তা আপনি দেখতে পাচ্ছেন একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে তার সিল মেরে এখন তিনি ব্যালট বক্সে ফেলছেন, অর্থাৎ স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যে তার ব্যালট পেপারটি ফেলছেন। আমি একটু প্রার্থীর দিকে যদি আসি, চট্টগ্রামে ইতিমধ্যে আপনারা জানেন যে 9 জন পরিচালক কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মালিক মোহাম্মদ আব্দুল সালাম, এছাড়া রয়েছেন আলামিন গার্মেন্টসের মালিক AM চৌধুরী, তারপর রয়েছেন আরাফাত ফ্যাশনের AM মাহবুব চৌধুরী এবং অ্যাপোলো সুইং ফেডারেশন গার্মেন্টসের রয়েছে অঞ্জন শেখর দাস এবং আরিয়ান ড্রেসেসের রয়েছেন মোহাম্মদ আতিক এবং ওল্ড ওয়ার্ল্ড লিমিটেডে রয়েছেন খন্দকার বেলায়েত হোসেন এবং মদিনা গার্মেন্টসের মোহাম্মদ মুসা এবং SKTG গার্মেন্টস লিমিটেডের এনামুল হক আজিজ চৌধুরী এবং ফ্যামিলি ট্যাক্স গার্মেন্টসের মালিক মোহাম্মদ মেরাজে মুস্তফা। তারা কিন্তু 9 জনে কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তাদের কাছে ভোট দিতে হচ্ছে না। তবে যারা ঢাকায় পরিচালক রয়েছেন 26 জন প্রার্থী রয়েছেন, সেই 26 জন প্রার্থীর জন্য তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানেও কিন্তু আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা হচ্ছে। আসলে কিন্তু ব্যবসায়ীরা আসছেন, তারা লাইন নিচে অপেক্ষা করছেন, নিচে তারা তাদের যে কর্মীদের রয়েছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, সমর্থকদের তারা বলছেন তাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য এবং তারা একটা আশার বাণী শোনাচ্ছেন, সেটি হচ্ছে আগের মতো যেমন গার্মেন্টস শিল্পের বিকাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা আবার আগের মতো ভূমিকা রাখবে, যে গার্মেন্টস শিল্পে যে একটু মন্দভাব ছিল সেই মন্দভাব কাটিয়ে আবার তারা নতুন করে বিনিয়োগ আসবে এমনটি আশা করছেন। তো ইমতিয়াজ, আপনি দেখছিলেন যে চট্টগ্রামের ভোটাধিকাররা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভোটাধিকার চলছে বিজিএম এর। এবং বিজিএম এর যে 359 জন ভোটার তারা আশা করছেন বিকেল 4টার মধ্যে হয়তো পুরোপুরি ভোটাধিকার কাজটা হবে এমনটি আশা করছে। তো এখন পর্যন্ত বলা যায় সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এখনো চলছে এবং বিকেল 4টা পর্যন্ত বিজিএম এর ভোট গ্রহণ চলবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বিজিএম যে ভোট গ্রহণ চলছে তার সর্বশেষ। বিজেপি নির্বাচনের খবর জানাতে রাজধানীর বিজেএমএ ভবন থেকে ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রামের খুলশী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে চালের দর, 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের চালের দাম। আদা আর পেঁয়াজের দর কেজিতে 5 টাকা কমলেও 2 টাকা বেড়েছে রসুনের দর। আটা, ময়দা ও চিনি বস্তা প্রতি 20 টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে রিপোর্ট করেছেন মামুন আবদুল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট, থরে থরে সাজানো চালের বস্তা। তবে বেচা কেনা না থাকায় অলস সময় পার করছেন এখানকার পাইকাররা। জানালেন আরেক দফা দাম কমেছে চালের। বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান তারা।
1 কেজিতে 2 টাকা এরকম আছে। মিনিকেটটা একটু কম কমছে, কিন্তু আড়াই চাইলটার বেশি কমছে। মিনিকেট চাইল মোটামুটি এক পর্যায়ে আছে 50, 48, 47। বেচা কিনা আপনার আগের চেয়ে কমই আছে, বেচা কিনা নাই, কাস্টমারও ওরকম মাল কিনতেছে না, এরা ভাবতেছে দাম আরও কমে কিনা। আগে যেরকম মানুষ স্টক করতো এরকম সম্ভাবনা নাই। সামনে রোজা আসতেছে, আরও সেল কমে যেতেছে দিন দিন। সুখবর আছে পেঁয়াজ ও আদার বাজারেও। কেজিতে 5 টাকা কমে 18 থেকে 20 টাকায় পেঁয়াজ এবং আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকায়। তবে কেজিতে 2 টাকা বেড়েছে রসুনের দর। যেভাবে ওয়েদার শুরু হয়েছে পেঁয়াজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট হলে তো বাজারে একটু বাড়বে। 18 থেকে মাথা 20 টাকা দেশি পেঁয়াজ, এলচি পেঁয়াজ 17-18 টাকা, আর আপনার একটা হল্যান্ড পেঁয়াজ আছে 9 টাকা 10 টাকা, ইন্ডিয়ানটা সুখসাগর যেটা বলে। আর আদা গেছে সপ্তাহে এই সপ্তাহে 5 টাকা কমছে, 70 থেকে 80 টাকা বেচতেছি আদা, চায়না আদা। আর রসুনের বাজারটা একটু বেশি, রসুন বেচতেছি 85 থেকে 86 টাকা, এটা 2 টাকা বাড়ছে। আটা, ময়দা আর চিনি বস্তা প্রতি কমেছে 20 টাকা। ডালের বাজারে দেশি মসুর ছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দাম। চিনির বস্তায় 20 টাকা কম, আটার বস্তাও 20-25 টাকা কম। ডাল আগের মতোই আছে, শুধু দেশি ডালটা একটু বাজার 1 টাকার মতো বাড়ছে আর কি কেজিতে। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 425 টাকা থেকে 470 টাকায় পাওয়া যাবে, আর কেজিতে 50 টাকা বেড়ে 2100 থেকে 2400 টাকায় পাওয়া যাবে প্রতি কেজি এলাচ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ। রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনার 70 থেকে 85%-ই কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে অতি মুনাফার আশায় নিম্নমানের তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করাই শর্ট সার্কিটের দুর্ঘটনা বাড়ার কারণ। এদিকে কাপ্তান বাজারে গিয়ে প্রতিটি দোকানেই দেখা যায় নকল বৈদ্যুতিক তার। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন লিটন। নবাবপুরের কাপ্তান বাজার দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির এই এলাকায় প্রতিটি দোকানেই পাওয়া যায় স্বনামধন্য কেবল কোম্পানির নকল বৈদ্যুতিক তার। এমনকি কোনো কোনো দোকানে কোম্পানির স্টিকার দেয়া থাকলেও সেই স্টিকারও নকল করে সাটানো হয় তারের কয়েলে। এমনকি সময়ের টিমও ধোঁকা খেয়ে যায় আসল নকলের প্রশ্নে। এসব নকল তারের ভোক্তা কারা, এমন প্রশ্নে বিক্রেতারা জানান, যেসব কোম্পানি ভবন নির্মাণের দায়িত্বে থাকেন তারাই অতি লোভের আশায় মানের সাথে সমঝোতা করেন। অন্যদিকে নিখুঁতভাবে নকল হওয়ায় মূল ভোক্তাও বুঝতে পারেন না আসল নকলের ফারাকটুকু। বিক্রেতারাও জানান এসব নকল তারের ঝুঁকি বেশি। অরিজিনাল নিলে হয়তো আপনি ঠকার সম্ভাবনা থাকতে পারে, তারপরে 2 নাম্বার দিল, কারণ 2 নাম্বার নিলে তো আর আপনি ঠকাই যাচ্ছে। বিষয়টি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গেলে তারা জানান, মানসম্পন্ন তারে উল্লেখ থাকা মান নকল তারের ক্ষেত্রে মানা হয় না। ফলে যে অ্যাম্পিয়ার বা লোড নেয়ার ক্ষমতা তারের থাকতে হয় তা না থাকায় অধিক লোডের বৈদ্যুতিক জিনিস ব্যবহারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। একটা বিল্ডিং আমরা যখন করব, লোড ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেই কেবলগুলোকে চুজ করতে হবে। আমরা টেস্ট করি সার্কিট ব্রেকার, এটা আমরা এমন সার্কিট ব্রেকার পেয়েছি যে নিজে সে পুড়ে যাচ্ছে কিন্তু সার্কিটকে ব্রেক করতে পারতেছে না। তার মানে কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। এদিকে নিরাপদ নগরায়নে শুধু ভবন মানসম্মত বৈদ্যুতিক সংযোগ থাকা নিশ্চিত করলেই হবে না, যারা ভবন পরিদর্শন করেন তাদের বৈদ্যুতিক তারের ব্যবহার ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। দেখানোর জন্য আমি ফ্যাসিলিটিসগুলি দিচ্ছি, আর পিছনে আমি অঙ্ক করতেছি 50%-এর বেশি লোড তো কখনো হবে না। অতএব সংযোগ, তারের সাইজ, সাবস্টেশন সব 50%-এর উপরে করা, কিন্তু দেখাচ্ছি আমি তোমাকে 100%-এর। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। পাশাপাশি এসব অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবন পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
হ্যাঁ সবুজ, আমি আছি এই মুহূর্তে রাজধানীর গুলশান 2 নম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের নিচে ইউনিমার্ট সুপার শপে রয়েছে, যেখানে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অগ্নি নিরাপত্তা যাচাই কমিটি রয়েছে তারা এই অভিযানটি মূলত পরিচালনা করছে। আর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তারা সেটি দেখছেন। আমরা এই মুহূর্তে আছি ইউনিমার্ট সুপার শপে, যেখানে কিছুক্ষণ আগে এতক্ষণ ধরে আসলে অভিযান চালিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই টিম। আমি একটু মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলবো, তারা এখানে কি দেখছেন এবং কি ব্যবস্থা নেবেন। যে আমরা আজকে আমি যে অফিসে থাকি আমি সেই অফিসটাও দেখছিলাম যে কি অবস্থা। আমরা দেখেছি যে এখানে আমাদের স্মোক ডিটেক্টর আছে, বাট স্মোক ডিটেক্টর থাকার কথা হলো সেন্ট্রালি। এখানে আছে যে জায়গাটা আগুন লাগবে সত্যুক জায়গা আমরা জানবো, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। আমরা গার্মেন্টসে যেটা করেছি পুরো সেন্ট্রাল সিস্টেম কিন্তু আছে। আজকে তার অফিস থেকে আমি তারপর নিচে আমাদের ইউনিমার্ট যে দোকানে আসলাম, এখানেও দেখলাম যে কোনো সাইনেজ এখানে নেই। এখানে আমি বিভিন্ন কাস্টমারের সাথে কথা বললাম, তারাও কিন্তু জানে না যে ইমার্জেন্সির সময় কোন দিক দিয়ে বের হতে হবে। আমরা ম্যানেজারের সাথে আলাপ করেছি এবং ম্যানেজার আমাকে বলছে স্যার আমাদের কয়েকদিনের মধ্যে সময় দিন এবং আমরা আপনাদেরকে টোটাল একটা মার্কেট প্ল্যান একটা দিব। আমি মনে করি এরকম প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা স্কুল, কলেজ, বাসাবাড়ি, বহুতলা ভবন সবাইকে কিন্তু এখন আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমাদের গার্ড, যারা সিকিউরিটি গার্ড আছে এদিকে আমরা জিজ্ঞাসা করলাম, যারা কাউন্টারে যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারা বললো যে না আমরা অনেকদিন যারা ফায়ার ড্রিল করি না। আমাদের ফায়ার ড্রিল করতে হবে, যারা এখানে দোকানে যারা আছেন তাদেরকেও করতে হবে এবং কাস্টমারদের জন্য সাইনেজ কিন্তু থাকতে হবে। এবং ওনারা বলেছেন যে ওনারা করে দেবেন, আমাদের টিম আছে, আমাদের টিম একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দিবে এবং কবে রেডি হবে আমাদের টিমকে জানাবে। পরবর্তীতে আমরা আবার আসবো ইন্সপেকশন করার জন্য। সবুজ, আপনি যেমনটি শুনছিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছিলেন তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে যেন আসলে সতর্ক করা যায় প্রতিষ্ঠানগুলোকে, তারা যেন খুব শিগগিরই তাদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেন নেয়। এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের এই অভিযান আসলে অব্যাহত থাকবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সতর্ক করার চেষ্টা করবেন। তিনি আমাদেরকে জানিয়েছেন একটু আগে যে এই অভিযানে যদি প্রথম এবং দ্বিতীয়বার যদি সতর্ক করার পরও সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্ক ব্যবস্থা নেওয়া না হয়, অগ্নি নির্বাপন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র একটু আগে আমাদের কাছে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে রাজধানীর যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সব ভবনগুলোর যদি কোনো তালিকা থাকে এবং কারো কাছে যদি মনে হয় যে সে যে ভবনে রয়েছে সেই ভবনের নিরাপত্তা ব্যবস্থা আসলে সন্তোষজনক নয়, তাহলে সিটি কর্পোরেশনকে জানানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো আসলে সবুজ, আমার কাছে ঢাকা যে গুলশান 2 নম্বর থেকে ছিল সর্বশেষ। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবন পরিদর্শন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কেফায়েত শাকিল। জোড়াতালি দিয়েও সচল রাখা যাচ্ছে না দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটিকে সচ্ছল করতে কয়েক দফায় কয়েকশো কোটি টাকা ব্যয় হলেও লাভের মুখ দেখেনি। তার উপর রয়েছে অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উন্নয়নে শোনালেন মহাপরিকল্পনার কথা। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 1937 সালে সুনামগঞ্জের ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি নাম নিয়ে স্থাপিত হয় এই কারখানাটি। দেশ স্বাধীনের পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসলে কারখানাটির নাম পরিবর্তন করে রাখা হয় ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ভিজা পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনে এখনো দেশ সেরা এই ফ্যাক্টরি। তবে শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনের চেয়ে এই কারখানায় সিমেন্ট উৎপাদনে খরচ বেশি, পাশাপাশি যন্ত্রাংশের ক্ষয়ের হারও বেশি। তাই ছোটখাটো মেরামতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। মেশিনারি জিনিস সব কিছু পুরান, একটা কাজ করলে আরেকটা ভাঙে, আরেকটা কাজ করলে আরেকটা ভাঙে। বিশ্বের কোথাও 80 বছর যাবৎ একটি কারখানা সচল থাকতে পারে না।
কারখানাটি সচল রাখতে এ পর্যন্ত 3 বারে 700 কোটি টাকার মতো অর্থ ব্যয় হলেও লাভের মুখ দেখছে না। এইখানে বিভিন্ন সমস্যা লেগেই আছে, এই সমস্যা দূর করতে হলে এখন এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। ডাই প্রসেসের যে আমাদের নতুন প্রজেক্ট, এটা কাজ শেষ হয়ে উৎপাদনে না যাওয়া পর্যন্ত আমাদের এই সমস্যাটা স্থায়ী সমাধান হবে না। অন্যদিকে কারখানার বিভিন্ন জমি দখল সহ অনিয়ম আর দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের মাঝে। দুর্নীতিবাজদের এমন দাপট হয়েছে, এই সরকারি প্রতিষ্ঠানের প্রায় 3 কোটি টাকার সিমেন্ট ক্রেডিট জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি না হলেও ছাতক দুয়ারাবাজার আসনের সংসদ সদস্য জানান নতুন পরিকল্পনার কথা। এটিকে আধুনিক সিমেন্ট কারখানা করার সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে একনাকে পাশ হয়েছে, পিডি নিয়োগ হয়েছে, প্রাথমিক যে কাজগুলি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গত 12 দিন ধরে বন্ধ থাকা কারখানাটি 2011 সাল থেকে প্রতি বছর 10 থেকে 20 কোটি টাকা লোকসান দিচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। কিশোরগঞ্জের ভৈরবে রেলের জমিতে গড়ে উঠেছে কয়লার হাট। সারা দেশের ইটভাটা ও শিল্প কারখানা সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন অন্তত 2 শতাধিক ট্রাকে কয়লা পাঠানো হয়। এ হাটে আমদানিকৃত কয়লা থেকে সরকারের কোষাগারে জমা হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত জায়গার অভাবে এই সম্ভাবনাময় শিল্পের সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। তবে যত্রতত্র কয়লা লোডিং আনলোডিং এর ফলে পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভৈরবে 2003 সালে সৈয়দ নজরুল ইসলাম সেতু উদ্বোধনের পর রেলওয়ে ভূমির পুরাতন ফেরিঘাট এলাকায় গড়ে ওঠে কয়লার এই হাট। আমদানিকৃত কয়লা সারা দেশের ইটভাটা, কলকারখানা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই হাটে আমদানিকৃত কয়লা থেকে সরকারের কোষাগারে জমা হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। তবে স্তূপকৃত হাজার হাজার মেট্রিক টন কয়লার তেজস্ক্রিয়তার কারণে পরিবেশের বিপর্যয় দেখা দিচ্ছে। বাজারের পেছন দিয়ে যদি বেরিবারটা কালীপুর পর্যন্ত চলে যায়, তাহলে ওইখানে কালীপুরের যে বন্ডা আছে ওইখানে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, ওইখানে আমরা সুচারুভাবে ব্যবসা করতে পারবো। এটাকে যদি বৃহত্তম করতে চাই, তাহলে আমি মনে করি যে এটার জন্য একটা জায়গা একটা বরাদ্দ দেওয়া উচিত সরকারের। 1,500, 2,000, 3,000 লেবারের মতো কাজ করি, কিন্তু আমরা ঠিক মতো মাইনা পাই না। এই কয়লা ঘাটটা এখন বর্তমান খুবই জমজমাট। আমরা এখন 1,000-3,000 লেবার খাইতে হইতাম পারতাছি। পর্যাপ্ত জায়গার অভাবে এ সম্ভাবনাময় শিল্পের সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলে জানান জেলার ব্যবসায়ী নেতা। যে কয়লা আমরা ভারত থেকে নিয়ে আসতাম, এটা এখন ভারত থেকে আসে না, তাই ভারতে আরো উল্টা এখান থেকে করে যাচ্ছে। এই দিক দিয়ে যদি একটা রাস্তা করে দেওয়া হয়, তো সরকারও লাভবান হবে এবং এই এলাকার জনগণও লাভবান হবে। মেঘনা নদীর কালীপুর এলাকায় হাটটি স্থানান্তর করা হলে এ সমস্যার অবসান হতে পারে বলে জানান প্রশাসনের এ কর্মকর্তা। কয়লা মজুতকরণের বিষয়টি সম্পর্কে জেনেছি, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত খোঁজখবর শেষে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পুরাতন ফেরিঘাট এলাকায় এই হাটকে কেন্দ্র করে প্রায় 10 থেকে 12,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সময় সংবাদ, ভৈরব। এবার বৈরী আবহাওয়া আর গেল কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় আম বাগান যত্নে ভাটা পড়েছে বাগান মালিকদের। এতে চাঁপাইনবাবগঞ্জের বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। এই অঞ্চলের অর্থনীতি ও দেশের আমের সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান বাগানীরা। সংকট মোকাবেলায় তৎপর কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন সবুজে রাঙিনা। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে কিছুটা দেরিতে এসেছে আমের মুকুল। তবে গুটি অবস্থায় বিপত্তির শুরু। কখনো খরতাপ রোদে, কখনো প্রচণ্ড কুয়াশায় গাছ থেকে ঝরেছে আমের গুটি। অন্যদিকে বেড়েছে পাতামোড়া, হপার পোকা ও ফ্রুট বোরা পোকার আক্রমণ। সব মিলিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ডাল পাতে যে আপনার পোকাটা থাকে, এই পোকার কারণে বিষটা দেওয়া। এটা তো পোকা তৈরি হচ্ছে না,
আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। এসব প্রতিবন্ধকতার সাথে গেল কয়েক বছর আমের ভালো দাম না পাওয়ায় ক্ষোভের অন্ত নেই বাগান মালিকদের। তাই খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছাড়া অন্যান্য আমের যত্নে অনীহা তাদের। আঞ্চলিক অর্থনীতি ও আম বাণিজ্য চাঙ্গা রাখতে চাইছেন ন্যায্য দাম। এখন আমটা পাকবে আপনার ধরেন জুন মাসে 10 তারিখে, আপনি টাইম দেখেন জুন মাসের 20 তারিখে, তো ওই আমি 10 দিনের ঘাটতি খেলাম না, আমার আমটা নষ্ট হলো না। এখন 8 থেকে 900 টাকা খরচ হয়, কিন্তু আমের দাম আমরা 6 থেকে 700 টাকার উপর পাই না, এবং এই দাম না পাওয়ার জন্য চাষিরা এই আম চাষ করতে অনাগ্রহ হয়ে পড়েছে। বিক্রয় ব্যবস্থায় নিজস্বতা, গাছের জাত পরিবর্তন, দেরিতে পাকা ও উন্নত জাতের আম চাষে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যারা নতুন বাগান করতে চায় তারা যেন অবশ্যই গৌড়মতি অথবা বাড়ি আম 4 অথবা বাড়ি আম 11 এই জাতীয় বিলম্বের আম বেছে নেয়। চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 3 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গেল বছর আমের দাম পাননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। তাদের দাবি, এ কারণে সার কীটনাশকের দোকানে ঋণের টাকা এখনও শোধ হয়নি তাদের। তার উপরে মৌসুমের শুরুতেই প্রকৃতির এই বৈরিতা ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের আম ব্যবসায়ের সাথে জড়িত 70% মানুষকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তি সহ যে কোনো সংকটে যা প্রত্যয় যুগে আসছে যুগ থেকে যুগান্তর। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। বৈশাখ না এলেও কাল বৈশাখীর তাণ্ডবে কিছুটা বিঘ্ন ঘটলেও পুরো আয়োজন শেষ করতে বদ্ধপরিকর আয়োজকরা। আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শরীফ রুবেল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো চত্বর জুড়ে গ্রামীণ আবহমান বাংলা লোকজ ঐতিহ্যের প্রতিরূপ দাঁড়াচ্ছে একটু একটু করে। বৈশাখের সকালে মাঙ্গলিক প্রার্থনায় যা অংশ হবে শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে, যেখানে প্রধান প্রতিরূপ বাঘ ও বক। বৈশাখের কাজ চলছে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে পেঁচা হচ্ছে, বাঘ হচ্ছে, কাজ খুব সুন্দরভাবে চলছে, আরো জমজমাট হবে কয়েকদিন পরে। মঙ্গল শোভাযাত্রার জন্য যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি প্রায় কাজ অনেক অগ্রগতি। আধার পেরিয়ে আসবে নতুন সকাল, সাম্যের জয়গান ও মমত্ববোধে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। নতুন বছরে সবাই তো আশা করে যে ভালো কিছু হোক, ভালো সবার ভালো যাক। আমরা সকল অমঙ্গলকে পেছনে ফেলে আমাদের মস্তিষ্কটা আমরা উঁচু করে দাঁড়াবো, আমরা এটাই মনে করি। শোভাযাত্রার আয়োজনের অর্থ সংগ্রহ হয় প্রতিকৃতি বিক্রির মাধ্যমে। দিন গড়ালে বিক্রি বাড়বে প্রত্যাশা তাদের। 60 থেকে 70 হাজার টাকার মতো একটা স্ট্রাকচারে খরচ হয়। তো যেহেতু বাইরে থেকে আমরা কোনো স্পন্সরশিপ নেই না, আমাদের এই বিক্রির টাকা দিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়। বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এই উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা। ঐতিহ্য বুকে নিয়ে শুভবোধের প্রত্যাশায় যাত্রা ছুটবে নতুনের পানে। অপ্রাপ্তি আর অজ্ঞানতার সকল অন্ধকার পেছনে ফেলে বৈশাখের সুর বাজতে আর মাত্র বাকি কটা দিন। চৈত্রের খরতাপ পেরিয়ে নব আহ্বানে উচ্চকিত হবে চারপাশ। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে জমে উঠেছে রাজধানীর ছোট বড় শপিং মল। কেনাকাটার আনন্দে সামিল শিশুরাও। পরিবারের ছোট সদস্যদের বৈশাখী সাজে সাজাতে বিপণী বিতানে ভিড় বাড়ছে অভিভাবকদের। পোশাকে বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরেছে ফ্যাশন হাউসগুলো। রয়েছে ফ্যামিলি প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। লাল, সাদা, নীল আর হলুদ সবুজের ছোঁয়ায় বাহারি রঙের সারি সারি পোশাক থেকে এভাবেই পছন্দের জামাটি খুঁজে ফিরছে এই শিশু। বৈশাখী উৎসবে মেতে উঠতে নতুন পোশাক কিনতে মা বাবার হাত ধরে শপিং মলগুলোতে আসছে এমন নানা বয়সী শিশু। সন্তানের আবদার পূরণে তাদের সঙ্গে এ দোকান ওই দোকান ঘুরছেন অভিভাবকরাও। বাচ্চারা তো শখ করে আর কি, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরবে, মঙ্গল শোভাযাত্রা একটু দেখবে বাচ্চারা, এর জন্য আলাদা করে কেনা। আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, সবুজ রঙের একটা ড্রেস কিনছি। রমনা পার্কে যাওয়ার জন্য নতুন ড্রেসটা কেনার জন্য আম্মুর সাথে মার্কেট করতে এসেছি। শিশুদের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতে মিলছে বৈচিত্র্যময় বৈশাখী পোশাক। সালোয়ার কামিজ, 3 পিস, সেমি লং ফ্রক ছাড়াও চলছে কুচিসহ রেডি শাড়ি। এসব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে হাতি, ঘোড়া, পেঁচা, ঘুড়ি সহ নানা উপকরণ। পরিবারের জন্য রয়েছে ফ্যামিলি প্যাকেজও। ফ্যামিলি প্যাকেজ যেটা বাচ্চা থেকে শুরু করে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে পড়বে, এ ধরনের ঘুড়ি, তারপরে ঢোল,
এগুলোর উপরে আমরা প্রাধান্য দিয়ে থাকি। অনজন্স থেকে একটা ড্রেস কিনেছি, একটা ফ্রক কিনেছি। ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য একটা টপস। কাপড়ের দাম হিসাবে কাপড়ের মান খুবই ভালো। পোশাকে লাল সাদার সঙ্গে রয়েছে আরো রঙের মিশেল। গরমের কথা মাথায় রেখে ফতুয়া, পাঞ্জাবি সহ সব পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি ও লিলেন কাপড়। বাচ্চারা যেহেতু লাল সাদার পাশাপাশি কালারফুলও ওরা অনেক পছন্দ করে, এই জন্য আমরা কালারফুলও রেখেছি, লাল সাদাও রেখেছি। ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার স্ল্যাব কটনের উপরে, লিলেনের উপরে, প্রত্যেকটা প্রাইজে আমরা হাতের নাগালের মধ্যে রেখেছি। বাচ্চাদের 3 পিস 1000 থেকে 1200 টাকা, 1 পিস 600 থেকে 800, ফতুয়া 550 টাকা ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কমেছে পর্যটকের আগমন। যারা এসেছেন তারা গরম থেকে বাঁচতে ছুটছেন সমুদ্র স্নানে। তবে পর্যটক কম আসায় হতাশ নন সৈকত এলাকার ব্যবসায়ীরা। সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ লাইফগার্ড কর্মীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র গরম, উত্তাল সাগর, প্রকৃতিও বলে দিচ্ছে প্রতিকূল আবহাওয়া। তাই পর্যটন নগরী কক্সবাজারে কিছুটা কমেছে পর্যটকের আগমন। অন্য সময় সাপ্তাহিক ছুটিতে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটক ভিড় করলেও আজ ভিড় করেছে মাত্র 2টি পয়েন্টে। আর যারা সৈকতে আসছেন তারাও তীব্র গরম থেকে বাঁচতে ছুটছেন সাগরের নোনা জলে। থাইল্যান্ড বলেন, বলেন, সিঙ্গাপুর বলেন, সবচেয়ে সুন্দর আনবিলিভেবল একটা বিচ হচ্ছে এটা। অনেক তীব্র গরম, এখন ফ্যামিলি সবাই আসছে তো সবাই মজা হচ্ছে অনেক। কক্সবাজারে পর্যটক কমাতে কমেছে সৈকত এলাকার হকার ও দোকানীদের ব্যস্ততা। তবে হতাশ নন তারা। এখন প্রচন্ড গরম পড়তেছে, তাই পর্যটক একটু কম। পর্যটক আসছে না, আমরা হতাশ নই। সামনে পয়লা বৈশাখ, বেচা বিক্রি হবে, এই আরো অনেক পর্যটক আসবে। এই মৌসুমে সাগর উত্তাল হওয়ার কারণে সমুদ্র স্নানে বারবার সতর্ক হওয়ার পরামর্শ পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈকতের লাইফগার্ড কর্মীদের। বরাবরের যে উত্তাল এই সময় তো গোসল করা খুব এখানে তাপ এবং নিরাপদ নয়। অনুরোধ করব টুরিস্টদের প্রতি, যেখানে লাইফগার্ড এরিয়া লাল হলুদ পতাকা মাঝখানে নিরাপদ কর্মী থাকে ওখানে গোসল করার জন্য। সাপ্তাহিক ছুটিতে সৈকতের 4 শতাধিক হোটেল পর্যটকে ভরপুর থাকলেও এখন তীব্র গরমে তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে। তবে পহেলা বৈশাখে আবারও সরগরম হবে সৈকত শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাণিজ্য। অটিজম আক্রান্ত শিশুদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করল অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 200 অটিস্টিক শিশুকে হাতের কাজ ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় অটিস্টিক শিশুদের তৈরি বিভিন্ন ব্যাগ, ফুলদানি সহ নানা পণ্য প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট। গতকাল বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম এ সামিটের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দারিদ্র্য দূর করে দেশকে কর্মদক্ষতার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এই ফোরাম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সরকারের কার্যক্রম বাস্তবায়নে এ ধরনের ডিজিটাল সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত আয়োজক ও অংশগ্রহণকারীদের। এই সামিটের মিডিয়া পার্টনার সময় সংবাদ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলতি মাসেই। এর মধ্যে দেশটির বেকারত্ব হার নিয়ে সরকারি পর্যায়ের একটি রিপোর্ট প্রকাশের পর বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তরুণদের ক্ষোভ। রিপোর্টে দেখা যায় দেশটিতে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 10 লাখ, যা বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম ভারতের অর্থনীতিকে ফেলছে বিপাকে। নির্বাচনী মাঠে নরেন্দ্র মোদীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 24 বছর বয়সী অনুপম চোখে স্বপ্ন নিয়ে 2011 সালে উত্তরাঞ্চলের প্রতাপগড় থেকে ভাগ্য গড়ার আশায় পা রাখেন নয়াদিল্লিতে। স্বপ্ন ছিল হিন্দির প্রভাষক হবেন আর সহযোগিতা করবেন নারীদের। 8 বছরের যুদ্ধ আর পিএইচডি ডিগ্রির পরও একটি চাকরি জোটেনি ভাগ্যে। 2 কোটি মানুষের বসবাসের নগরীতে চলছে বেঁচে থাকার যুদ্ধ। মাসে ব্যয় হচ্ছে $110 করে, কিন্তু খণ্ডকালীন চাকরি করছেন দিল্লি ইউনিভার্সিটিতে।
मुख्य मुद्दा इस चुनाव में होगा बेरोजगारी। নির্বাচনের প্রথম ইস্যুই বেকারত্ব। যে দলই আসুক, বেকারত্ব দূর করাই নির্বাচনের প্রথম ইশতেহার হওয়া উচিত। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। আমরা তাকেই ভোট দিব যার নতুন কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আছে। সরকার কি तरह छल नहीं करेगी उनके साथ। পুরো ভারতে তার মতো হতাশাগ্রস্ত জীবন পার করছেন আরো কয়েক লাখ তরুণ, যাদের যোগ্যতা আছে কিন্তু চাকরি নেই। মোদি গভর্নমেন্ট গেট আ টেস্ট অফ হোয়াট ইট উইল হ্যাপেন। এই সরকার দেশের তরুণদের শিক্ষা খাতের উন্নয়নে সবচেয়ে কম অর্থ ব্যয় করেছে। মোদি সরকারকে এবারে নির্বাচনের মধ্য দিয়ে জানাতে চাই তরুণদের সাথে বেইমানির ফল কি। মোদিকে ভোট না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাবো, তার সময় শেষ। সাম্প্রতিক সময়ে বেকারত্ব নিয়ে সরকারি পর্যায়ের রিপোর্টে দেখা যায় 2017-18 অর্থ বছরে ভারতের বেকারত্ব হার গেল 45 বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির অর্ধেক জনসংখ্যার বয়সসীমায় 25 বছরের নিচে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজিএম এর নতুন নেতৃত্ব নির্বাচনে চলছে ভোট গ্রহণ। 35টি পরিচালক পদে লড়ছেন 44 প্রার্থী। রাজধানীতে আগুনের অন্তত 70 ভাগের কারণে শর্ট সার্কিট। নিচুমানের তারে বাড়ছে দুর্ঘটনা। উত্তর ঢাকায় বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাই শুরু। রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে চালের দাম। আটা, ময়দা, চিনির দর কমেছে বস্তা প্রতি 20 টাকা। বৈরী আবহাওয়া আর মালিকদের অযত্নে চাঁপাইনবাবগঞ্জে বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। সংকট সমাধানে তৎপর কৃষি বিভাগ। এবং পহেলা বৈশাখকে ঘিরে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। দেশীয় বুটিক হাউসগুলোতে শিশুদের জন্য মিলছে বৈচিত্র্যময় বৈশাখী পোশাক। বাড়ছে ক্রেতা সমাগম। ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।